হ্যালো। কিছুক্ষণ আগে একটা নিউজ পড়লাম। সেই নিউজের মধ্যে ওখানে দেখতে পেলাম যে ঢাকার কলাবাগানের এক মায়ের কাছে তার সন্তান ২১ বছরের যুবক। সে টাকা চেয়েছিল অনলাইনে গেমসের নামে যে গ্যামলিংটা খেলা হয় সেগুলোর জন্য, এবং মা সেই টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং সেই কারণে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এই ঘটনাটা শুরুতেই বললাম এবং এটা আপনারা মেমোরিতে রেখে দেন। আমি এর থেকে এখন একটু অন্যদিকে যাচ্ছি, পরে আবার এটার সাথে আমি যোগ করব। সেটা হলো, কিছুদিন আগে আমি নানা রকমের পডকাস্টিং দেখি, একটু ভালো মানের পডকাস্টিং, যেগুলো বিভিন্ন দেশের ভালো লাগার তালিকায় পডকাস্টিং অনেক দিন থেকেই। তো সাম্প্রতিক একটা পডকাস্টিংয়ে আমি দেখলাম ইন্টেলিজেন্স বিভাগের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক বিভিন্ন দেশের, তাদের নিয়ে নানা রকমের পডকাস্টিং হয়। এই পডকাস্টের মধ্যে একটা ভিডিও আমার খুব মাথার মধ্যে ঢুকেছে। সেটা হচ্ছে, যে ভদ্রলোক এই গল্পটা বলছেন তিনি একেবারে হাই লেভেলের ইন্টেলিজেন্সের কোনো এক সাবেক কর্মকর্তা। তার গল্পটার মধ্যে উনি এভাবে বলছেন যে তার সাথে একটা ফ্যামিলি যোগাযোগ করেছে। তারা বলছে যে একটা ফোন কল আসে, সেই ফোনের মাধ্যমে বলা হয় যে আপনার বাসায় ছোট সন্তান আছে এবং সেই ছোট সন্তানের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ বা বর্তমান সেফটি, সিকিউরিটি এগুলো হুমকির মুখে। আমরা যা বলবো আপনাকে তা শুনতে হবে, তা না হলে আপনার বড় ধরনের বিপদ হবে। প্রথমে সাধারণ স্ক্যাম কল হিসেবে তারা এটাকে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে এই কলটা বারবার আসছে, নর্মাল পুলিশের কাছেও জানানো হলো। পুলিশ তাদের আশেপাশের যত রকম তদন্ত করা দরকার সবকিছু তারা করলেন এবং কোনোভাবে কোনো কুল কিনারা করতে পারলেন না। স্বাভাবিকভাবেই তারাও খুব ডিপ্রেসড, পুলিশও কোনো কুল কিনারা করতে পারছেন না। একসময় তারা ভেবে নিলেন যে হয়তো পরিচিত কেউ তাদেরকে ভয় দেখাতে চেয়েছে, এরকম কোনো কিছু, এছাড়া আর কোনো কিছু তারা বড় আকারে ভাবলেন না। কিন্তু মনের মধ্যে কিন্তু ভয় থেকে গেল। ঠিক কিছুদিন পরে আবারও সেই কল। বললেন ওই ফোনের ওপাশের লোকটা, ড্রয়িং রুমের ওই আগের সেট আপটাই তো ভালো ছিল, ছবিটা চেঞ্জ করলেন কেন? এই ওনার একটা ধাক্কা খেলেন যে ড্রয়িং রুমের সেট আপ, হ্যাঁ ওনারা রিসেন্টলি চেঞ্জ করেছেন, কিন্তু সেইটা ফোনের ওপার থেকে কে বলতে পারে? তখন আবার তারা পুলিশে খবর দিলেন। পুলিশ তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে রিসেন্ট টাইমে ভেতরের ইন্টেরিয়র চেঞ্জ করার পরে কারা কারা এই বাসায় এসেছেন তার একটা তালিকা তৈরি করলেন, সম্ভাব্য একটা তালিকা। সেই অনুযায়ী তারা তদন্ত শুরু করলেন এবং এবারও যথারীতি কোনো কাজ হলো না। ঠিক আছে, কাউকেই পাওয়া গেল না। পুলিশ দিশেহারা একরকমের, এবং বললো যে এটা মনে হয় কেউ দুষ্টমি করছে বা এই ধরনের কোনো কিছু, খুব লাইটলি নেওয়ার কথা বললেন। কিন্তু আসলে পুলিশ এবং ওই ফ্যামিলি কেউই এটা শেষ পর্যন্ত কিন্তু লাইটলি নিতে পারলো না, কারণ ফোন কল আসছে কিন্তু তার কোনো কুলকিনারা করা যাচ্ছে না। এরপর খেয়াল করলেন যে না, ওই রুমের ওই অংশে যা যা ঘটনা ঘটে, যা যা পরিবর্তন ঘটে, আজকে বাসায় গেস্ট আসবে, গেস্টের জন্য রান্না বাড়া হচ্ছে, ছুটোছুটি হচ্ছে, এইটা পর্যন্ত তারা ফোনে বলে দিচ্ছে যে খুব তো দৌড়াদৌড়ি করছেন, বাসায় লোকজন আসছে, খাওয়া দাওয়া করছেন, আর আমাদের ডিমান্ডটুকুই শুধু পূরণ করতে পারছেন না, এই ধরনের কথাবার্তা বলে। তাতে তো তাদের আরো মাথা খারাপ হয়ে গেল, কি কাহিনী, কোনোভাবেই না। এরপরে বিভিন্ন হাত ঘুরে ঘুরে এই যিনি গল্পটা বলছেন উনি সাবেক বড় একজন গোয়েন্দা কর্মকর্তা, এবং সেটা হচ্ছে সাইবার ইউনিটে উনি কাজ করেন। তার সাথে যোগাযোগ করা হলো। এটি বাংলাদেশের ঘটনা নয়, এটি অন্য একটি দেশের ঘটনা। সে পুরো গল্প শুনলে সব কিছু, ফোন কল, অমুক তমুক, যা যা ডিটেল জানা দরকার সবকিছু করাটার পরে এক পর্যায়ে আবিষ্কার করলেন যে জিনিসটা, যেটা শুনলে পরে গায়ের রক্ত হিম হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। সেটা হলো, তার বাচ্চা ছোট, তার বাচ্চা অনেকদিন থেকেই কম্পিউটারে গেমস খেলে। ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে, আজকাল এই গেমসগুলো সাধারণ কোনো কোম্পানির আন্ডারে কিন্তু এখন আর নাই, এটা অনেকেই এখন বলছেন। গেমস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমিক্স থেকে শুরু করে অ্যানিমেশন থেকে শুরু করে, সোজা কথা একেবারে বাচ্চা বয়স, মানে ৮-৯ বছর বয়স থেকে কৈশোর পেরিয়ে তারুণ্যের প্রথম ধাপটুকু, অর্থাৎ ২০-২১ বছর বয়স পর্যন্ত, এই যে উদ্দাম সময়টা, এই সময়টাকে পৃথিবীর খুব শক্তিশালী কোনো
চক্র বা গোষ্ঠী, মাফিয়া বা এমন কেউ হতে পারে, বা এমন একটা চক্র হতে পারে যারা টার্গেট করেছে অনেক আগে থেকেই। এইটা ইন্টেলিজেন্সদের তরফ থেকে বেশ কিছুদিন থেকে বলা হচ্ছে, এবং ওগুলোর মধ্যেই নানা রকমের হিডেন বাগ তারা সেট করে দেয়, যার ফলে বাচ্চাটি একটা গেম ইনস্টল করেছে এবং সেই গেমের মধ্য দিয়েই তার ল্যাপটপের যে গেমটা খেলছিল বা পিসিতে যে গেমটা খেলছিল সেখানকার ক্যামেরা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। এবং পরবর্তীতে যে খোঁজ নিয়ে জানা গেছে যে কাজটি করেছে সে হচ্ছে ইতালি বা স্পেন কোনো একটা দেশ থেকে, এবং সে প্রতিদিন এই বাচ্চাটা যখনই গেমটা ওপেন করতো এবং খেলতো সমস্ত বাড়িটাকে সে দেখতে পেত যতটুকু ক্যামেরায় আসে। অনেকখানি ক্যামেরায় আসে, বাচ্চাটা যেখানে বসে খেলতো সেখান থেকে অনেকখানি অংশ জুড়ে ক্যামেরায় পাওয়া যায়। এইভাবে তারা নজরদারি বা সার্ভেলেন্সের মধ্যে সাধারণ মানুষজনকে নিয়ে আসা শুরু করেছে। এইটা বহুদিন থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সাবেক অথবা বর্তমান নানাভাবে বলবার চেষ্টা করছেন, আমরা কিন্তু কানে তুলছি না। এবং এই যে প্রথমে যে গল্পটা বললাম যে অনলাইনে জুয়া খেলা, এই জুয়ার যে ব্যাপারগুলো এগুলো কিন্তু সরাসরি কোনো গ্যাম্বলিং বা এরকম হয় না। শুরুতে কিন্তু গেমসের মাধ্যমেই এক একজনকে আকৃষ্ট করা হয়, সবাই গেমস খেলে। আপনি চিন্তা করতে পারেন কিছুদিন আগে, বা কিছুদিন বলতে কয়েক বছর আগে, এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই গেমসগুলো নিয়ে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য উঠে এসেছিল। হ্যাঁ, মানুষ কিভাবে এর মাধ্যমে নেশাগ্রস্ত হচ্ছে। বিলিভ মি, আমি যেসব ইন্টেলিজেন্টদের কথা শুনেছি বিভিন্ন পডকাস্টে, তাতে আমার তাদের যে সারসংক্ষেপ বা নির্যাসটুকু মনে হয়েছে, বারবারই তারা যেটা বলছেন যে এখন একটা চক্র বা গোষ্ঠী পৃথিবীব্যাপী ড্রাগ এবং ওয়েপেনের পাশাপাশি মারাত্মকভাবে টার্গেট করেছে এই রাইজিং জেনারেশনকে, যাদের ভেতরে এই গেমস এবং নানা রকমের সো কল্ড কমিক্স বা বইয়ের ভার্সনের মধ্যেও তারা কিছু জেনারেশনকে টার্গেট করেছে। এবং এই জেনারেশনটা আপনি খেয়াল করে দেখবেন যে গত বেশ কয়েক বছরে বলিউড বলি বা যে কোনো জায়গায় বলি, আপনি খেয়াল করে দেখেন যে খুব অ্যারোগেন্ট টাইপের যে ফিল্মগুলো সেগুলো খুব হিট হচ্ছে। মানুষ আগের মতো মার্শাল আর্ট কেন্দ্রিক ফাইট কিন্তু দেখছে না, মানুষ দেখছে প্রচন্ড পরিমাণে ব্লাডশেড, প্রচুর ব্লিডিং দেখতে পাচ্ছে মানুষ, এবং সে এনজয় করছে। এই মুভিগুলোর পেছনেও আসলে ইনভেস্ট কারা করছে আমরা কিন্তু কখনো খতিয়ে দেখি নাই। হ্যাঁ, কিন্তু আমরা জানি হলিউড, বলিউড থেকে শুরু করে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন গোষ্ঠী, মাফিয়া বলি বা আর কোনো নামে যদি ডাকি, তাদের একটা বড় ধরনের ইনভেস্ট থাকে। আমরা এর ইতিহাস কিন্তু অনেক দিন থেকেই জেনে আসছি, কিন্তু আমরা খুব একটা পাত্তা দিচ্ছি না। আমাদের এইখানে কিন্তু মাথায় স্ট্রাইক করবার কথা, কেন সাবকন্টিনেন্টে এই মুহূর্তে অ্যানিমেল, ধুরন্ধর কিংবা কেজিএফ এইরকম ব্লাডশেডের মুভি এত বেশি হিট হচ্ছে, এবং যার প্রভাবে আমাদের দেশে শাকিব খান বা আরো অনেক হিরোদেরকে নিয়ে ওই একই ধাঁচের রক্তমাখা কতগুলো ছবি তৈরি করা হচ্ছে এবং মানুষ তা লুফে নিচ্ছে। অ্যারোগ্যান্স তৈরি করা হচ্ছে, খুব টেকনিক্যালি আমাদের জেনারেশনের মধ্যে অ্যারোগ্যান্সটা তৈরি করা হচ্ছে, সেটা সিনেমার মাধ্যমে, কমিক বইয়ের মাধ্যমে, হ্যাঁ, তারপর মনে করেন গেমসের মাধ্যমে, কিছু টাকা পয়সা দেয়া হবে এই ধরনের প্রলোভনের জুয়ার মাধ্যমে। সব খুব ঠান্ডাভাবে একটা প্ল্যান ওয়েতে জেনারেশন তৈরি করা হচ্ছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছে না, এই জায়গাটায় কেউ ফোকাস করছে না। সবাই মনে করছে যে হ্যাঁ, আমার বাচ্চা গেমস খেলতে পছন্দ করে, ওর ব্রেন খুব শার্প হবে, এই জন্য আমি শার্প ব্রেন করবার জন্য কয়েকটা গেমস নামিয়ে তাকে দিয়ে গেমস খেলাচ্ছি এবং বলতেছে ওয়াও, ইজ জিনিয়াস। কিন্তু আমাদেরকে আসলে ব্যবহার করা হচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশনকে একটা টেকনিক্যালি ফিউচারের জন্য, তাদের ফিউচারের জন্য ব্যবহার করা হচ্ছে, এবং এই কাজটা খুব ভয়াবহভাবে হচ্ছে, যার ইম্প্যাক্ট নিয়ে আমরা একেবারেই জানি না, বুঝি না এবং ভাবিও না। আজকে ওই ছেলেটা যখন ছাদ থেকে পড়ে মারা গেল, সে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি, সে তার নিয়ন্ত্রণ হারিয়েছে, আত্মনিয়ন্ত্রণ যেটাকে বলে, তাই সে মা টাকা না দেয়াতে ছাদ থেকে লাফ দিয়েছে। আপনি মনে করতে পারেন, খোঁজ নিয়ে দেখবেন যে না, ওই ছেলেটা তো ইদানিং শুনি যে অনেক কিছুই অনেকে অ্যারোগেন্টলি অ্যাটিটিউড করে, কিন্তু খোঁজ নিয়ে জেনেছি সে তো ড্রাগ নেয় না। আরে ড্রাগ নেবে কি?
ড্রাগ কি এখন পাউডার আকারে বিক্রি হয়? ড্রাগ তো এখন পাউডার আকারে বিক্রি হয় না, ড্রাগ তো এখন গেমস আকারে বিক্রি হয়। আপনাকে ড্রাগের মাধ্যমে, আপনার সন্তানকে ড্রাগের মাধ্যমে মোহাবিষ্ট করার জায়গাটা যখন তারা হারিয়ে ফেলেছে, তখন টার্গেট করে যে খুব সিম্পল, তারা কখনোই ইন্ডিভিজুয়াল বাচ্চাদেরকে চিনবে না, এমন একটা মিডিয়াম বা মাধ্যম খুঁজে নিচ্ছে যার মাধ্যমে আপনার আমার পাশের ওই দিকের সেদিকের সব জেনারেশনকে বা ইয়াং জেনারেশনকে কন্ট্রোল করা যাচ্ছে। সেই কন্ট্রোলিং জায়গাটার নাম হচ্ছে গেমস, এবং সেই গেমসের মাধ্যমে চলে আসা গ্যাম্বলিং। নেশাগ্রস্তের মতো গেমসে অ্যাডিক্টেড হয়ে পড়ছে এই জেনারেশন বা আপকামিং জেনারেশন। গ্যাম্বলিং এর কথা তো বললামই, একই সাথে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে কমিক বুক, জাপানি বলেন বা অন্যান্য দেশের বলেন, কমিক বুক, সেই কমিক বুকের মধ্যে যে ক্যারেক্টারগুলো হচ্ছে, আপনি দেখবেন যে তারা হাজার হাজার বছর আয়ু নিয়ে বাঁচে, তারা শুধুই ফাইট করে, তারা শুধুই ফাইট করে, তাদের সুপার পাওয়ার, তারা শুধুমাত্র সুপার পাওয়ার দিয়ে ফাইট করে, সবাই সবাইকে ধ্বংস করে, সাথে আবার একটু মানে পজিটিভ একটা ব্যাপার জুড়ে দেয়, এই বিশ্বকে রক্ষার জন্য, এই অমুককে রক্ষার জন্য, তমুককে রক্ষার জন্য। আসলে কিন্তু অ্যারোগ্যান্স তৈরি করা হচ্ছে ভিতরে। অল টাইম আপনাকে একটা ফাইটিং মোডে রাখা হচ্ছে, ধ্বংসাত্মক মোডে রাখা হচ্ছে। এইটা একসময় অভ্যস্ততায় জড়ায়, এবং যখনই আপনি আর এটাকে কন্ট্রোল করতে পারেন না, তখন আপনি কোনো একটা অকারেন্স করে বসেন, সেটা অন্যের সাথে হোক অথবা নিজের সাথে। ঘটনা এভাবেই ঘটছে। কেউ এখানে ফোকাস দিচ্ছেন, আমার মনে হয় ফোকাসটা দেওয়া খুব দরকার, বিশেষ করে যাদের বাচ্চারা গেমের প্রতি খুব বেশি মহাবিষ্ট। আমার কাছে কেন জানি মনে হয় ব্যাপারটা একদমই স্বাভাবিক না। আপনাদের যদি কোনো কথা বলবার থাকে কমেন্টে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত বিদায়।